এটা ব্যাংক অফ ম্যানিলা। এটা এর বাইরের দিকের গেট। এবার আমার প্রত্যেকটা কথা ভালো করে শোনো। এটা একদম পাকা কথা যে ব্যাংক অফ ম্যানিলার সিন্ধুকে 5 কোটি টাকা আছে। তোমরা তিনজন এই কাজটা যত তাড়াতাড়ি পারো করে চলে আসো। ব্যাংকের বাইরে একজন ওয়াচম্যান থাকে, আর হয়তো ভেতরেও আর একজন। আমি এখানেই তোমাদের জন্য অপেক্ষা করব। কাজ হয়ে গেলে টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেব। আগে বস। চলো, অল দ্য বেস্ট। ওখানে শুধু একটাই প্রহরী আছে, হয়তো ভেতরে কেউ আছে, হয়তো ওর কাছেও হাতিয়ার আছে। ও শিট। পুলিশের গাড়ি তো চলে গেল, হয়তো আবার চলে আসবে। না, পুলিশের গাড়ি আর ফিরে আসবে না। এটাই সুযোগ, তাড়াতাড়ি কাজ করে চলে যেতে হবে। একটা কাজ করো, তুমি এখানে বসে নজর রাখো, আমরা দুজন কাজ করে ফিরে আসছি। ওকে? ওকে। কাম অন।
কোথা থেকে আসছো? মেট্রো থেকে সিনেমা দেখে ফিরছি। লাইসেন্স দেখাও। এই দেখুন। হ্যাঁ? ওদিক থেকে গুলির আওয়াজ এসেছে, চলো। তোমরা ভেতরে যাও, আমি ওখানে দেখছি। দাঁড়িয়ে যা। দাঁড়া। চলো, ফলো করো। চলো।
পেছনে না। দাঁড়াও দাঁড়াও, একটু পেছনে না, তাড়াতাড়ি। এই দাঁড়াও। আরে কোথায় গেল? মনে হচ্ছে পালিয়ে গেছে, চলো তাড়াতাড়ি। নমস্কার স্যার। থ্যাংক ইউ স্যার। এই সব কিছু চেক করে রাখো। আর এই দেখো, এটা 203 নম্বরের, এটা ভালো করে দেখে নিও। আর 204-এর পরেও, ঠিক আছে? আর এই যে এটা স্যার, দেখে কুমার নাও। সাহেব এসে গেছেন। কুমার সাহেব? ওয়েলকাম কুমার সাহেব, ওয়েলকাম টু আওয়ার হোটেল। হ্যালো মিস্টার নায়ার। স্যার, আপনার পার্মানেন্ট রুম তৈরি আছে, আপনি আসুন। হ্যাঁ ঠিক আছে। রাম সিং, সাহেবের জিনিস নিয়ে যাও। কুমার সাহেব, কুমার সাহেব, আপনি যেমনটা বলেছিলেন, আমি স্টেট এজেন্ট খুদা বক্সকে আপনার আসার কথা বলে দিয়েছি। এই শহরে যতগুলো বড় ডিল হয় না, সেই সব কিছুর জন্য একটা লোককেই বিশ্বাস করা হয়, আর সে হলো খুদা বক্স। ঠিক আছে, তাহলে ওনার অফিসের অ্যাড্রেস আমাকে দিয়ে দিন। ঠিকানা কেন কুমার সাহেব? ও নিজে এখানে চলে আসবে, আপনাকে ওখানে যাওয়ার জন্য কোনো দরকার নেই স্যার। না মিস্টার নায়ার, সব কাজ তার নিজের জায়গাতেই ভালো হয়। আর তাছাড়াও নিজের পুরো অফিস তুলে এনে এখানে হোটেলে তো আসতে পারবে না। আমি নিজেই যাব ওর কাছে, যাতে এই টাউনের সব প্রপার্টির ব্যাপারে আমি ভালোভাবে খোঁজ খবর নিতে পারি। am I রাইট? ইউ আর পারফেক্টলি অলরাইট স্যার। আমি ওকে ফোনে খবর করে দিচ্ছি যে আপনি নিজে ওখানে চলে যাবেন। এক মিনিট। হ্যাঁ স্যার। দিস ইজ ফর ইউ। স্যার, এটার কি দরকার ছিল? কিপ ইট মিস্টার নায়ার, কিপ ইট। থ্যাংক ইউ স্যার। আসুন আসুন কুমার সাহেব, আসুন, এখানে বসুন। বলুন, কি সেবা করতে পারি আমি আপনার? আগে না, ধন্যবাদ। আপনি তো জানেন আমি এখানে কেন এসেছি। আগে হ্যাঁ কুমার সাহেব, নায়ের সাহেব আপনার সম্বন্ধে আমাকে সব কিছু বলেছে। এমনিতে আমাদের এই ছোট্ট শহরে কাফি ফার্ম হাউস এবং বাংলো আছে। আগে না, আমার শুধু বাংলোতে ইন্টারেস্ট। তাহলে ঠিক আছে, আমি আপনাকে যতগুলি বাংলো আমার কাছে বিক্রির জন্য আছে, আমি ওই সবের লেআউট আপনাকে দেখাচ্ছি। रोशन विला, सेब मंजिल, ও হ্যাঁ দেখুন কুমার সাহেব, আর এগুলি হচ্ছে এখানকার কিছু ভালো বাংলোর লেআউট। এই দেখুন, এটা হলো গুলশন ভিলা, এখানে সব থেকে ভালো প্রপার্টি আছে, আর একটা এলিগেশন একদম টাইগার হিলের সামনে আছে। দেখুন। আর কিছু দেখান। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এই দেখুন, এটা হলো
সেফি মহল, এটা এখানকার মহারাজার প্রপার্টি ছিল এক সময়, আর এর সঙ্গে 4 একর ফার্ম হাউসের ল্যান্ডও আছে। আর কিছু? হ্যাঁ হ্যাঁ আছে না, হ্যাঁ না, এই দেখুন, এই দেখুন। আরে এটা এখানে কেমন করে এলো? আমি তো এটা ভেতরে রেখেছিলাম। কুমার সাহেব, আমি আপনাকে অন্য প্রপার্টি দেখাচ্ছি, এটা ভুলে এখানে চলে এসেছে। এটা কি? কিছু না কুমার সাহেব, এই প্রপার্টি আপনার যোগ্য নয়। তাও আপনি দেখান তো। কুমার সাহেব কেন আপনার সময় নষ্ট করছেন? খুদাবাক সাহাব, পছন্দ না অপছন্দ সেটা তো দেখার পরেই বলা যেতে পারে। ঠিক আছে কুমার সাহেব, যখন আপনি এত জিদ করছেন তখন আমি বাধ্য। বাহ, এটা হলো না বাংলো। খুদাবাক সাহাব, এত সুন্দর ব্যাপার আর কোনো বাংলোতে নেই। এটা আমার পছন্দ। কিন্তু কুমার সাহেব, কিন্তু কি? এই বাংলোটা আমার পছন্দ। কিন্তু কুমার সাহেব, এই বাংলার সওদা হতে পারে না। কেন হবে না? আমি সরি কুমার সাহেব, কিন্তু এই বাংলার সম্বন্ধে অনেক অদ্ভুত অদ্ভুত কথা শোনা যাচ্ছিল। অদ্ভুত মানে বুঝলাম না। মতলব এই বাংলোর মালকিন অদ্ভুত পাগল ধরনের মহিলা। পাগল কি, একদম পাগল আছে ও। অদ্ভুত অদ্ভুত ধরনের শর্ত রেখেছে এই বাংলোর জন্য। শর্ত? হ্যাঁ কুমার সাহেব, কিছুদিন আগে কিছু ভালো মানুষ এই বাংলো কেনার ইরাদা করেছিল, কিন্তু ওনাদের হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে। ওখানে সঞ্জীবিনী নেই, শুধু পাগলপন, শুধু পাগলপন। আর এই জন্য আমি এই ফোল্ডারকে খুলে আলাদা করে রেখেছিলাম। জানি না কে এই ফোল্ডার এখানে রেখেছে, কিন্তু আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে এর থেকেও অনেক অনেক ভালো বাংলো দেখাবো। না খুদাবাক সাহাব, এই বাংলোতে না জানি কি যেন একটা ব্যাপার আছে। এটা ছাড়া আর কিছু দেখার মনই করছে না। কুমার সাহেব, যদি আপনার আমার উপর ভরসা আছে, তাহলে আপনি আপনার মনের থেকে এই বাংলোর খেয়াল বের করে দিন। আপনি ভুলে যান এই বাংলোকে, প্লিজ। খুদাবাক বাবু, আপনি বাকি সব ছাড়ুন আর আমার সাথে চলুন। কিন্তু কোথায়? আমি এক্ষুনি এই বাংলোটাকে দেখতে চাই। কুমার সাহেব, ঠিক আছে, যেটা আপনার মর্জি। কুমার সাহেব, এটাই সেই বাংলো যেটা আপনি দেখতে চেয়েছেন। খুদাবাক বাবু, আমি এই বাংলোটাকে ভেতর দিয়ে দেখতে পারবো? না না কুমার সাহেব, এই বাংলোকে দেখার জন্য তো এই বাংলোর মালকিনের অনুমতি নেওয়াটা খুবই প্রয়োজন আছে স্যার। উনিও নিশ্চয়ই এখানেই থাকেন। হ্যাঁ, থাকে তো এখানেই, কিন্তু ও এমনি দেখা করে না। ওনার একটা মোলাজিম আছে, শম্ভু প্রসাদ, ওকেই সবসময় কন্ট্যাক্ট করতে হয়। ওই যে লোকটা ঝাড়ু দিচ্ছে, ওর সাথে কথা বলা যাবে? না না কুমার সাহেব, ও এমনি দেখা করে না, ওকে ফোন করতে হয়, তারপরে ও নিজে এসে দেখা করে, তারপরে আগের প্রোগ্রাম ফাইনাল করা হয়। তাহলে ফোন করে আপনি জেনে নিন। কুমার সাহেব, আমি অফিস গিয়ে ওকে ফোন করে দেবো আর আপনার মোলাকাত মোকাম্মেল করিয়ে দেবো, কিন্তু আমি এই কথাবার্তায় ইনভলভ থাকবো না। এর কারণ? আই এম সরি কুমার সাহেব, এর থেকে বেশি আমি আপনাকে কিছু বলতে পারবো না। হোটেল চলে যাক। ওকে, চলো ড্রাইভার।
বলুন কি ব্যাপার? আমি কুমার সাহেবের সাথে দেখা করব। আপনি কি জন্য দেখা করতে চান? এটা আমি বলবো না। আমার নাম শম্ভু প্রসাদ আছে। ঠিক আছে, 1 মিনিট। গুড মর্নিং কুমার সাহেব। আপনার সঙ্গে কেউ শম্ভু প্রসাদ মিলতে চাইছেন? ঠিক আছে, ঠিক। আপনি তার সঙ্গে দেখা করতে পারেন। হুম। ইয়েস স্যার। ওয়েটার, এনাকে কুমার সাহেবের রুমে নিয়ে যাও। কাম ইন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আসুন। শম্ভু প্রসাদ নাম আমার। আরে আসুন আসুন শম্ভুপ্রসাদ বাবু, আসুন প্লিজ আসুন। আপনি কুমার সাহেব আছেন? আগে হ্যাঁ, বৈকুণ্ঠ ধাম কিনতে এসেছেন আপনি? একদম ঠিক বলেছেন। অনেক এসেছে আর অনেক গেছে, শুধু কথাই হয়েছে আর কিছু নয়। আর নতিজাতে পেয়েছে বৈকুণ্ঠ ধামের বদনামি। কিন্তু আমি কথা বলতে নয়, বাংলো কিনতে এসেছি। আমাদের শর্ত শুনবেন, আপনিও সেটাই করবেন যেটা আপনার আগে অন্য লোকেরা করেছে। আপনি ভুল বুঝছেন। যদি সত্যি বৈকুণ্ঠ ধাম কিনতে চান তো আপনাকে 1 করোড় দিতে হবে। 1 কোটি? কিন্তু এই বাংলোর দাম তো 30-35 লাখের বেশি হবে না? ঠিক আছে, আপনি 40 নিয়ে নিন। আমরা দাম কম করব না, আপনি বৈকুণ্ঠ ধাম কিনতে পাবেন না। আর একটু শুনে তো যান। কি শুনবো? নমক তেলের দামের মতো মূল্য করনে वाले আমাদের মালকিনের বৈকুণ্ঠ ধাম কিনতে পারবে না। আপনি আমাদের সময় নষ্ট করেছেন। কে? আগে আমি কুমার বলছি। হ্যাঁ কুমার সাহেব বলুন, আবার কেন ফোন করেছেন? আমি আপনার বাংলোর জন্য 1 কোটি দিতে রাজি আছি। শুনেছি আমি, এবারে আপনার মালিকের সাথে দেখা করতে পারি? কিন্তু আরেকটা শর্ত আছে আমার। আগে বলুন। মালকিনের সাথে দেখা করার আগে আপনাকে বেতর ক্যাশের 25 লাখ টাকা দিতে হবে।
ঠিক আছে, আমি এটাতেও রাজি আছি। তাহলে ঠিক আছে, কাল বিকেলে পেশকির সাথে এসে যান, মালকিনের সাথে মিলিয়ে দেব। আগে আমি আপনার অপেক্ষা করব কুমার সাহেব। কুমার সাহেব, আপনি যে 25 লক্ষ টাকা চেয়েছিলেন সেটা ব্যাংক থেকে চলে এসেছে। থ্যাংক ইউ মিস্টার নায়ার। ইউ আর ওয়েলকাম স্যার। কুমার সাহেব, আমি আপনাকে একবার ফির দরখাস্ত করছি, আপনি এই সওদা করবেন না। দেখুন, আপনি আমাকে ব্রোকারি তো দেবেনই, কিন্তু আমি আপনাকে বারবার মানা করছি, কারণ এই লোক ঠিক নয়। এই সওদা ঠিক হবে না। এই সওদা আপনার ঘাটার সওদা পড়বে। খুদাবাক্স বাবু, পৃথিবী দেখেছি আমি, বিজনেস করি আমি, আর আমি আজ পর্যন্ত কখনো লসে বিজনেস করিনি, সবসময় লাভেই বিজনেস করেছি। তাজ্জব হয়েছে কুমার সাহেব, 30 লাখ টাকার জায়গা আপনি 1 করোড় টাকা দিয়ে কিনছেন। কি এটা ফায়দা সওদা? জিনিস যদি পছন্দ হয়ে যায় তাহলে সেটার দাম দেখা হয় না। যেটা আপনার মর্জি কুমার সাহেব, আসলে আপনাদের বড়লোকের ব্যাপারটাই আলাদা স্যার। বেশ কি নিয়ে এসেছেন? ভেতরে মালকিন আপনার অপেক্ষা করছেন, আসুন। আগে ধন্যবাদ। কুমার সাহেব, আগে নমস্কার। আমার নাম আস্থা ভাটনাগর, আমি এই বাংলোর মালকিন। আগে আসুন, আমি আপনাকে বৈকুণ্ঠ ধাম দেখিয়ে দিচ্ছি। কুমার সাহেব, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন না। আপনি এই বাংলোটা না দেখেই 25 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছেন। এই ডিলটায় আপনার কোনো আফসোস হচ্ছে না তো? না, একদমই নয়। এই ডিলটা আমি বাংলো দেখার আগেই করে ফেলেছিলাম, কিন্তু এই বাংলোটা দেখার পর এখন মনে হচ্ছে যে আপনি যদি 1 কোটির জায়গায় আমার থেকে 1.5 কোটিও চাইতেন
তাহলে আমি দিতে সংকোচ করতাম না। তাই নাকি? তার মানে এটা হলো যে এই ডিলটায় আমার 50 লাখ টাকার লোকসান হয়েছে। হ্যাঁ, ঘাবড়াবেন না, একবার যে ডিলটা হয়ে গেছে মানে হয়ে গেছে। ভেবে নিন এগ্রিমেন্টটা তৈরিই আছে, সেটাতে শুধু আপনার নাম আর মূল্যটা বসাতে হবে। সত্যি বলতে কি আমি 2 বছর ধরে এই বাংলোর যে কিনবে তার জন্য অপেক্ষা করছি। তাহলে জেনে নিন আপনার অপেক্ষা এখন শেষ হয়ে গেছে। আপনি যখন ইচ্ছে এগ্রিমেন্ট তৈরি করে নিন, আমি একদম তৈরি। আরও একটা দিন আপনাকে অপেক্ষা করতে হবে। কাল রাত্রিবেলা আবার আপনাকে এখানে আসতে হবে। কালকে আপনি আমায় বাকি টাকাটা দেবেন আর আমি ওই এগ্রিমেন্ট পেপারে সাইন করে দেব। তারপর আপনি এই বাংলোর পজিশন পেয়ে যাবেন। আর হ্যাঁ কুমার সাহেব, কাল রাতের খাবারটা আপনি আমাদের সাথে এখানে খাবেন। কিন্তু এইসব করার কি দরকার ছিল? না কুমার সাহেব, প্রয়োজন আছে, এটার বিশেষ প্রয়োজন আছে। কারণ আমার এই নিমন্ত্রণ এই বাংলোর শেষ নিমন্ত্রণ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে কাল আবার দেখা হচ্ছে। শম্ভু, শম্ভু, আজ্ঞে মালকিন। কুমার সাহেবকে বাইরে অবধি ছেড়ে এসো। যেটা হুকুম মালকিন। চলুন কুমার সাহেব। ঠিক আছে শম্ভুবাবু। গুড মর্নিং কুমার সাহেব। গুড মর্নিং মিস্টার নায়ার। অভিনন্দন কুমার সাহেব, অনেক অনেক অভিনন্দন। মিস্টার নায়ার, বিগত 1.5 বছর ধরে আপনার হোটেলে আসছি, কিন্তু এবারে আমার আসার উদ্দেশ্য পূরণ হলো। আমি বড়ই আনন্দিত এই বাংলোটা কিনে। কুমার সাহেব, আপনার খুশিতেই আমাদের খুশি। এটা আলাদা ব্যাপার যে আপনার বাংলো কেনার পর আমাদের হোটেলের ক্ষতি তো হবেই, তার সাথে আমরা মূল্যবান অতিথিকে হারিয়ে ফেলব। কুমার সাহেব, আজ রাত আপনার ডিনারটা আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে আছে। শুধু আপনার পছন্দের ডিশেসগুলো বলে দিন। নো মিস্টার নায়ার, আজ রাতের খাবার তো আমি বৈকুণ্ঠ ধামের মালিক মিসেস আস্থা ভটনাগরের সাথে করব। ওখানে আমার স্পেশাল নিমন্ত্রণ আছে। ভেরি স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ কেন? কিছু না কুমার সাহেব, ওই বাংলোর গিন্নির ব্যাপারে কিছু লোকেরা আজব আজব কথা বলে থাকে। কিছু লোক তো এটাও বলে থাকে যে ওই ঘরটা একটা ওই বাংলো কি? ওই ঘরটা নাকি একটা পাগলা ঘরদ, আর ওই ঘরের গিন্নিও নাকি পাগলা। না মিস্টার নায়ার, এই কথাটা একদমই ভুল। মিসেস আস্থা ভটনাগর একজন খুবই বুদ্ধিমতী এবং দৃঢ় অভিপ্রায় থাকা মহিলা, এবং যারা ওকে পাগল বলে তারা আসলে নিজেই পাগল। আজ্ঞে ওয়াসিম সাহেব, খুদাবক্স বলছিলাম। ভাই, আপনার সওদা 6 মাস হয়েছে আর এখন পর্যন্ত আপনি আমাদের ব্রোকারেজ পাঠাননি। আজ্ঞে, আচ্ছা আপনার সাথে পরে কথা বলছি। কুমার সাহেব,
আসেন আসেন, আপনি খবর দিলে আমি এসে যেতাম সেবার জন্য আপনার। বলুন কি সেবা করি আপনার? বসুন না, প্লিজ বসুন। এই নিন খোদাবক্স বাবু, এটা এটা কি আছে কুমার সাহেব? আপনি দেখে নিন। কুমার সাহেব, এটা কি? এটা আপনার কমিশন খোদাবক্স বাবু, আমি অ্যাডভান্স দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই এগ্রিমেন্ট সই হয়ে যাবে, আর তারপর আমি বৈকুণ্ঠ ধামের মালিক হয়ে যাব। এমনভাবে কি দেখছেন? না কুমার সাহেব, এই পয়সা আমি নিতে পারবো না। কিন্তু কেন? এই বাংলো আমি আপনার জন্যই পেয়েছি, এই ডিলে আপনিও ছিলেন। না না কুমার সাহেব, এই বাংলাকে আপনি জিত করে দেখেছেন আর আপনি সওদা করেছেন। কিন্তু এই ডিলটাতে আপনিও ছিলেন, এই টাকাটা তো আপনাকে নিতেই হবে, এটা আপনার প্রাপ্য। আর প্রাপ্য টাকা না দেওয়া আমার একদম পছন্দ নয়। কুমার সাহেব, কিন্তু এটাতে কোনো হক মারার কোনো ব্যাপারই নয়। আমি তো শুরু থেকে এই সওদার বিরুদ্ধে ছিলাম আর আজকেও বিরুদ্ধে আছি। দেখুন কুমার সাহেব, এখনো কিছু হয়নি। নিজের ফয়সলাতে দ্বিতীয়বার চিন্তা করুন প্লিজ। না খোদাবাস বাবু, এখন অনেক দেরি হয়ে গেছে, আর এই টাকাটা আমি আপনার থেকে ফেরতও নেব না। ঠিক আছে, আমি এলাম, আমাকে হোটেল গিয়ে তৈরি হতে হবে। মিসেস আস্থা ভটনাগর আমার জন্য অপেক্ষা করছেন। গুড বাই। কুমার সাহেব শুনুন, কথা শুনুন কুমার সাহেব। ইয়াল্লাহ, এই নেক বান্দাকে রহম করিস, রহম করিস। আসুন কুমার সাহেব, আসুন, ভেতরে আসুন আপনি। আসুন। ভয় পাবেন না কুমার সাহেব, ভেতরে যান, মালকিন আপনার অপেক্ষা করছে। কুমার সাহেব,
এভাবে আপনি কি দেখছেন কুমার সাহেব? আহ, আহ, ক্ষমা করবেন মিসেস আস্থা, আপনাকে খুব সুন্দর দেখে। ধন্যবাদ। আপনি কিছু মনে না করলে একটা কথা বলবো? বিনা সংকোচে বলুন। আপনি সবসময় এরকমই থাকবেন। এভাবে থাকার সুযোগ খুব মুশকিলে পাওয়া যায়। তবুও প্রশংসার জন্য ধন্যবাদ। এমনিতে মিসেস ভটনাগর, আমি আপনার ব্যাপারে কিছুই জানি না। আপনার জীবন, আপনার অতীতের ব্যাপারে আমি কিছুই জানি না, কিন্তু এই ব্যাপারে আমি খুবই আশ্চর্য। আপনার মতো একজন সুন্দরী মহিলা এত বড় বাংলোতে একা কি করে থাকে? এটা তো আমাকে এভাবে নিঃসঙ্গ করে দিয়েছে যারা তাদের কৃতিত্ব। থাকবে, এসব কথা ছাড়ুন। তাছাড়া পুরনো স্মৃতি মৃত্যুর দিকে ঠেলে দেয়। আসুন, এই মুহূর্তটা আরো সুন্দর করে তুলি। আসুন না প্লিজ। কুমার সাহেব, আসুন, বসুন। থ্যাংক ইউ। আপনি এত কিছু বানিয়ে নিয়েছেন যে আমি বুঝতেই পারছি না কোথা থেকে শুরু করব। শরবতটা আগে খান। এটা এই বাড়ির বিশেষ শরবত। এই শরবতটা আমার স্বামীর খুব প্রিয় ছিল। আপনার স্বামী? হ্যাঁ, তাই। আমার স্বামী সতীশ ভাটনাকর এই পৃথিবীতে আর নেই। ও ও আই এম সরি। শরবতটা খান না প্লিজ। ইটস লাভলি। কেমন লাগলো? বাহ, আত্মাও খুশি হয়ে গেল ওই শরবত খেয়ে। এগ্রিমেন্টটা তৈরি আছে, আমি এক্ষুনি আনছি। আরে না না মিসেস ভটনাগর, এগ্রিমেন্ট দেখার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার এই বাকি টাকাটা নিন আর আমাকে বলুন কোথায় সই করতে হবে। এত তাড়াহুড়ো কি আছে কুমার সাহেব? আগে কিছু খেয়ে নিন না প্লিজ। হ্যাঁ, তাহলে কুমার সাহেব, আমি একটা নিজের কিন্তু একটা অদ্ভুত প্রশ্ন আপনাকে করব। হ্যাঁ অবশ্যই, বলুন। এই শহরে বাংলোর কোনো কমতি নেই। একটার থেকে বেশি বড় ও সুন্দর বাংলো আছে, আর ওই বাংলোগুলোর দাম এর থেকে অনেক কম, অর্ধেকেরও বেশি কম। আপনি যে কোনো বাংলো অর্ধেক দামে কিনতে পারতেন, তাই না? এটার উত্তর অনেক সোজা মিসেস ভটনাগর। আর সেই সোজা উত্তরটা কি? মিসেস ভটনাগর, উত্তর হলো আমার পছন্দ। আমি আরো অনেক বাংলোর ছবি দেখেছিলাম, কিন্তু যখনই আমার নজর এই বাংলোর ছবির ওপরে পড়ল, মানে বৈকুণ্ঠ ধামের ওপরে, তখনই আমার নজর যেন একদম আটকে গেল একেবারে। আর আমি তখনই এই সিদ্ধান্ত নিলাম যে আমাকে এই বাংলোটাই কিনতে হবে। কিন্তু এর দামটা শুনেও আপনি আপনার সিদ্ধান্ত কেন বদলাননি? মিসেস ভটনাগর, আমার একটা বাজে অভ্যেস আছে যেটার ব্যাপারে আপনি জানেন না।
একবার জীবনে যদি আমার কোনো জিনিস পছন্দ হয়ে যায়, তাহলে সেটা আমি যে কোনো মূল্যে নিজের করে নিয়ে থাকি। আর তাছাড়া কোনো চাওয়া দাম কখনো দেখে না। বাহ, প্রশংসা তো করতেই হয়। কিন্তু কুমার সাহেব, এই কথাটার আরেকটা দিকও আছে। আপনি কি কোনোদিন ভাবেননি যে এই শহরে এই বাংলোর থেকে সুন্দর আর দামি বাংলো এই বাংলোর থেকে সস্তায় পাওয়া যাচ্ছে? তাহলে বৈকুণ্ঠামের মালকিনের এমন কি হলো যে ও 2 টাকার জিনিস 10 টাকায় বেচতে চাইছে? আর আপনি আমায় অন্যদের মতো পাগল কেন ভাবছেন না? এবার এই কথাটার উত্তর দেওয়া আমার জন্য খুবই মুশকিল। আর আমার জন্য খুবই সহজ। যদি আমি আপনার মনের মতো কথা নাও বলি, তাও আপনাকে এই সত্যিটা শুনতেই হবে। আর চাইলে আপনি এটাকে এই ডিলের একটা শর্ত বলে মনে করেন। একদমই না, খুব ভালো করে শুনবো। এখন তো এই ডিলটা হয়েই গেছে, তাই আপনার সত্যিটা জানাতে কোনো সংকোচ হওয়ার কথা নয়। ঠিকই বলছেন আপনি কুমার সাহেব, সত্যিটা কিন্তু খুবই তেতো। বহুদিন ধরে ছটপট করছে এই সত্যটা বেরিয়ে আসার জন্য। আর এখন সেই সময়টা এসে গেছে। আর এই সত্যিটা শোনার জন্য সঠিক একটা মানুষ আমার সামনে আছে। সত্যিটা যদি জানতে চান কুমার সাহেব, এই বাংলোটা আমার স্বামী আমাকে প্রথম দেখাতে দিয়েছিলেন। রেসের মাঠে আমাদের ঘোড়া দৌড়তো। আমার স্বামীর ঘোড়া খুব প্রিয় ছিল। আচ্ছা, কিন্তু এই বাংলোতে তো এমন কিছুই দেখতে পাওয়া যায় না যে যার থেকে বোঝা যাবে ঘোড়ায় শখ থাকা কেউ ছিল এখানে। আপনি এখনো পর্যন্ত পুরো বাংলোটা দেখেছেন কোথায় কুমার সাহেব? এই বাংলোটার পিছনে খুব বড় একটা আস্তাবল আছে, আর ঠিক ওর সামনে মস্ত বড় একটা ময়দান। যে সময় আমাদের রেসের ঘোড়াগুলো খুব জোরে দৌড়াতো, আমাদের জীবনের গতিটাও ঠিক ওইভাবেই দৌড়ে চলত। টাকার বৃষ্টি হতো। আর আর এই ঘরে জীবনটা খুশির দোলনায় দুলতে থাকছিল। আমি, আমার স্বামী আর আমাদের ছেলে সুধীর। আপনার ছেলে? হ্যাঁ, খুব যত্নে আমি ওকে বড় করেছিলাম। কিন্তু কিন্তু ও ওর জীবনটা নিজের বাবার মতো ঠিক সেই দিকেই ঘুরিয়ে দিয়েছিল। রেস, রেস আর শুধুমাত্র রেস। সুধীর, সুধীর আমার বাচ্চা। আমার আজ ওই দিনটার কথা মনে পড়ে, যখন অনেক দিন পরে ও বাড়ি ফিরে এসেছিল। মম, হে মমি, আরে কোথায় গেলে তুমি? হে মম, মম, তোমার জন্য একটা ভালো খবর রয়েছে। সুধীর, মম, জাস্ট লুক এট দিস মম, জাস্ট লুক এট দিস। মম, এটা দেখো একবার। ইটস আ ভেরি গুড নিউজ মম, ইটস আ ভেরি গুড নিউজ। ওহ, শুধু এখন খবরই করে যাবি নাকি এখন আমাকে কিছু বলবি? ইউ নো মম, আমাদের ফ্লাইং রানী আবার রেস জিতে গেছে। সুধীর, ইয়েস মম। বাচ্চা আমার, ইদানিং আমি দেখতে পাচ্ছি তুই তোর মনোযোগটা পড়াশোনার থেকে সরিয়ে রেস কোর্সে দিয়ে দিয়েছিস। এখন তো তোর পড়াশোনা করার বয়স বাবা। ওফো মম, সবাই পড়াশোনা করে কি করে বলো? টাকাই তো কামাই, তাই না? আর যতদূর আমার পড়া দরকার ছিল আমি তো পড়ে নিয়েছি। বলো তো, ড্যাডির কাছে কি ডিগ্রি রয়েছে, তবুও আমাদের এসে কত কিছু দিয়েছে। ইজন্ট ইট মম? ইউ নো সামথিং মম, এই ঘোড়াগুলোর দ্রুত গতিতে দৌড়ানো আমাদের জীবনে অনেক আগে নিয়ে চলে এসেছে মম।
অনেক আগে। বাবা, এই তীব্র গতিতেই তো আমি ভয় পাচ্ছি। প্রকৃতির একটা নিয়ম আছে, যে কোনো গতি কোথাও না কোথাও গিয়ে একেবারে মুখ থুবড়ে পড়ে যায়। যেটাকে তুই দৌড়নো বলছিস, সেটাকে আমি বলি জুয়া। জুয়া, যেটা কখনো কারোর আপন হয়নি রে বাবা, কারোর হয়নি। ওফো মম, তুমি কি সব বাজে বাজে কথায়। এনিওয়ে, এর আগে আমি ভুলে যাই, আমি নিজের বন্ধুদের সঙ্গে 3-4 দিনের জন্য ব্যাঙ্গালোর যাচ্ছি। ওখানেও রেস আছে? হ্যাঁ মম, ওখানেও রেস আছে। আর ওই রেসে আমাদের শাহেনশাহ দৌড়চ্ছে। শাহেনশাহ, ইউ নো মম, এটা সেই রেস যেখানে সবাই নিজেদের পুরো পরিশ্রম লাগিয়ে দিয়েছে। এই পার না হলে ওই পার। ও মম, বাই দ্য ওয়ে মম, তোমার কাছে এখন ক্যাশ কত হবে? শোন সুধীর, এই রেসের দুনিয়া থেকে বাইরে বেরিয়ে আয় প্লিজ। মম, আস্থা, হাই মাই সান, হাউ আর ইউ? হাই ড্যাড। কখন আসলে? ব্যাস এইমাত্র। আসলো কোথায়? এসেই তো আবার যেতে চাইছে। সুধীর ব্যাঙ্গালোরে যাচ্ছে। তো যেতে দাও ওকে। ওখানে আমাদের শাহনশাহ তো আছে, যার উপর সারা দুনিয়ার নজর আছে। ইয়েস ড্যাড, তুমি মাকে তোমাদের বোঝাও না দুজনের একটু। বাবা ছেলের আমার জন্য একটুও চিন্তা নেই। আরে বাবা, তোমারই তো চিন্তা হয় আমার, ওই জন্য তো সবকিছু করছি। তুমি তো তোমার সব ধ্যান জ্ঞান নিজের আসল ব্যবসা থেকে সরিয়ে রেসের দিকে দিয়ে দিয়েছ। আর এখন এখন তোমার ছেলেও সে একই রাস্তায় চলছে। ছেলে তো বাপের নকশ কদমেই চলবে না। আস্থা, আমাদের তো একটাই ছেলে আছে, আর আমার কাছে আজকে এই সময় এই দুনিয়ার 32 নসলের 10টি ঘোড়া আছে, আর আমি ওই 10 ঘোড়া দিয়ে এই দুনিয়াকে কিনে নেব একদিন। হ্যাঁ বাবা, কি চাই তোমার? আসলে কি হয়েছে কি ড্যাড, আমি ব্যাঙ্গালোর যাচ্ছি, আর আমি মমকে জিজ্ঞেস করছিলাম যে কত ক্যাশ হবে। ইউনো, খালি হাত কি করে যেতে পারি ড্যাড? বাস, তো আমার আমার কভার থেকে যত টাকা চাই নিয়ে নাও। যত খুশি। হ্যাঁ হ্যাঁ, অতই। ওয়াও ড্যাড, আই লাভ ইউ ড্যাড, আই লাভ ইউ। হে মম, আই লাভ ইউ টু। বাই। শোনো, তোমার কি একবারও মনে হচ্ছে না যে তুমি তোমার ছেলের সঙ্গে এটা অন্যায় করছো? আস্থা, যাত্রী তো তখন হবে যখন আমার ছেলে কোনো জিনিসের অভাব হবে, তখন হবে। আস্থা, ও আমার আর তোমার ভালোবাসার চিহ্ন। আমি ওকে ফুলে রাখবো, একটাও কাটা ওর আশেপাশে আসতেও দেব না, আসতে দেব না। ওই ফুলে ভরা বাগান দেখতেই দেখতে নষ্ট হয়ে গেল। ফুল ঝরে পড়ল, শুধু কাটা আর কাটাই রয়ে গেল। এই কাহিনী এখানেই শেষ হলো না। ভাগ্য আমাদের আরো অনেক বাজে দিন দেখালো। বিজনেসে ক্ষতি হওয়ার জন্য আমার স্বামী আত্মহত্যা করলো। ওর পুরো দুনিয়াটা কিনে নেবার স্বপ্ন অসফলই রয়ে গেল। না না আমার স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই গতিময় জীবন যেন কোথায় চলে গেল। সব কিছু গেয়ে আমার হাতে রয়ে গেল শুধু এই বৈকুণ্ঠ ধাম। আমি দুঃখ থেকে উঠতেই পারলাম না। অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না, কিন্তু আমার ছেলে সুধীরের বাজে খরচ আমার এই দুঃসময়টা দেখতেই পেল না। যা কিছু আমার কাছে ছিল সে সব শেষ হয়ে গেল। আর আমার দুর্ভাগ্যটা দেখুন, আমার ছেলে ধীরে ধীরে নিজের চাহিদা মেটানোর জন্য বাজে পথে চলে গেল। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওকে সঠিক রাস্তায় আনতে পারিনি। তার ফলস্বরূপ এটাই হলো, একদিন সুধীর বাড়ি ছেড়ে নিজের মাকে একা করে চলে গেল।
ওর যাবার দুঃখে আমি কাঁদতে থাকলাম, ছটপট করতে থাকলাম। ও যেমনই ছিল, ছিল তো আমার একমাত্র ছেলে। এক বছর ধরে আমি ওর কোনো খবর পাইনি। আমি দুঃখে ভেঙে পড়েছিলাম। আশার সব আলো নিভে গেছিল। একদিন রাতে খুব জোরে ঝড় উঠেছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, চতুর্দিকে ঘুরঘুটি অন্ধকার। আমি ওই দমকা হাওয়ায় ঘরের সব জানলা দরজা বন্ধ করছিলাম। শম্ভু, 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 কে আছে এখানে? আমার সামনে কেন আসছো না? কে কে আছে? কে তুমি? মম, মম, আমি সুধীর মম, তোমার ছেলে সুধীর। সুধীর, হ্যাঁ মম। সুধীর, সুধীর, আমার বাচ্চা, মম, আমার বাচ্চা। সুধীর, সুধীর, তুই কোথায় গেছিলি? আরে, তোর তোর এরকম চেহারা হয়েছে কেন? তোর এই দুঃখী মায়ের কথা একবারে মনে পড়েনি? হ্যাঁ, আরে অনেক মনে পড়েছিল মা, সেই জন্যই তো ভিড়ে চলে এলাম। মম, আমি এখন এসে গেছি মম, আমি এসে গেছি। তোমাকে ছেড়ে কখনো যাব না, সত্যি মম। মম, মম, তুমি দেখবে আমি কিভাবে আমাদের সেই পুরনো দিনগুলো ফিরে আনবো মম, কিভাবে। এই সুধীর, এর মধ্যে মম, এটা ব্যাগ নয়, এটা তো আমাদের ভালো ভাগ্যের একটা অস্ত্র। আমি কিছু বুঝতে পারছি না। মম, আজকালকার দিনে ভালো করে জীবন কাটানোর জন্য টাকা থাকাটা খুবই প্রয়োজন। মম, আজকালকার দিনে যার কাছে টাকা নেই না, তার না তো মান সম্মান আছে না খ্যাতি। তাদের জীবন তো পোকামাকড়দের থেকেও খুব খারাপ মম, পোকামাকড়ের থেকেও খুবই খারাপ। শোন, তুই এতদিন কোথায় ছিলি বলতো? তোর তোর এই অবস্থা দেখে আমার মনে হচ্ছে যে তুই 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 আউট হাউসে কি করছিলি বলতো? কিছু না মা, কিছু না, এবার ভুলে যাও, যা কিছু হয়েছে সব ভুলে যাও মম। দেখো মম, আমি এসে গেছি তোমার কাছে, তোমার ছেলে সুধীর হয়ে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে মম। দেখবে, দেখবে কিভাবে আমি সেই পুরনো দিনগুলো ফিরিয়ে আনবো, আমাদের সবার সেই ভালো দিন। ইউ নো মম, এই ব্যাগে কি রয়েছে মম? এই ব্যাগে 5 কোটি টাকা আছে। 5 কোটি টাকা। 5 কোটি? এত এত টাকা তুই? ব্যাস মম, ব্যাস ব্যাস। আর আমাকে আর প্রশ্ন করো না মম, আমি আর কারো কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো না মম, কারো প্রশ্ন উত্তর দিতে পারবো না মম। দেখো মম, যদি তুমি চাও আমি তোমার সঙ্গে থাকি, তোমার কাছে থাকি,
তোমার সেই পুরনো সুধীর হয়ে থাকি, তাহলে আর প্লিজ প্লিজ আমাকে কোনো প্রশ্ন করো না মম। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি মম, খুব ক্লান্ত হয়ে পড়েছি। আমাকে শুতে দাও মম, আমাকে ঘুমোতে দাও, আমাকে ঘুমোতে দাও। হ্যাঁ বাবা, চল বিশ্রাম কর, চল আয় বাবা। বাবা, তুই বিশ্রাম কর, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। মম, মম আমার খিদে নেই মম, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি মম। আমি শুধু ঘুমোতে চাই, শুধু ঘুমোতে চাই। ঠিক আছে বাবা, তুই ঘুমিয়ে পড়, বিশ্রাম নে। যদি তুমি চাও আমি তোমার সঙ্গে থাকি, তোমার কাছে থাকি, তোমার সেই পুরনো সুধীর হয়ে থাকি, তাহলে প্লিজ আর কোনো প্রশ্ন করো না মম। সুধীর, 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 মম, সুধীর, মম, 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 সুধীর, 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 বাবা কি হয়েছে তোর, কি হয়েছে? ওটা কে ছিল? মম, বল, বল না আমায়। মম, আহ, I love you mom. সুধীর, 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 এই, সুধীর, সুধীর, আমার ছেলে আমার হাতের ওপর মরে গেল, আর আর আমি ওর খুনিকে চিনতেই পারলাম না। আমি আমার স্বামীর শোক থেকে উঠতেই পারিনি, তার মধ্যে ছেলের শোকে কেঁদে কেঁদে পাগল হয়ে গেছিলাম। যখন একটু ধাতস্থ হলাম, তখন তখন বুঝতে পারলাম যে আমার ছেলে ঘর থেকে পালিয়ে গিয়ে ওষুধ সঙ্গে মিশে গেছিল, আর যে টাকার ব্যাগটা নিয়ে ফিরে এসেছিল, ওই ব্যাগটার কারণেই ওকে হত্যা করা হয়েছে। কিন্তু আমি একটা কথা ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যে যখন ওই খুনি আমার ছেলেকে খুন করে পালাচ্ছিল,
তখন তখন ওর হাতে কোনো ব্যাগ ছিল না, আর না ওই ব্যাগ আমার ছেলের ঘরে ছিল। কিন্তু কিন্তু ওটা ছিল এই বাংলোতে। আর আমার এটা বিশ্বাস ছিল যে আমার ছেলের খুনি একদিন না একদিন আসবেই। তখন তখন আমার মনে একটা ভাবনা এলো, এই বাংলোকে বেচে দেবার। আমি জানতাম সব খরিদ্দারি আমার ছেলের খুনি হতে পারে না। সেই জন্য আমি এই বাংলোর দাম 1 কোটি রেখেছি। কারণ 1 কোটি সেই দেবে যার মধ্যে 5 কোটির লোভ আছে। আর শেষ পর্যন্ত ওই দিনটা এসেই গেল। আমার ছেলের খুনি খরিদ্দারের রূপে আমার সামনে বসে আছে। তুই কুমার আমার ছেলের খুনি। গত 2 বছর ধরে আমি তোর অপেক্ষায় আছি, গত 2 বছর ধরে। আর এবার তোর অপেক্ষা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমিই হলাম তোর ছেলের সেই খুনি। আমি মেরেছিলাম ওকে। বিশ্বাসঘাতকতা করেছিল ও আমার সাথে। জীবনের বাজি রেখে আমরা ব্যাংক ডাকাতি করেছিলাম। 2 জন সাথী মারা গেছিল আমাদের ওই ঘটনায়। কিন্তু তোর ছেলে পুরো টাকাটা নিয়ে ওখান থেকে পালিয়ে গেল। আর ওর পেছন করতে করতে আমি এখানে পৌঁছে গেলাম, আর তারপর ওকে খুন করে দিলাম। আর এখন তুই তোর ছেলের খুনিকে চিনে ফেলেছিস। এই জন্যে বাধ্য হয়ে আমাকে তোকেও সেখানে পাঠাতে হবে যেখানে তোর ছেলেকে পাঠিয়েছি। কুমার, মানুষ জীবনে একবারই মরে, বারবার নয়। আমার মৃত্যু আমার ছেলের মৃত্যুর পরই হয়ে গেছিল। এখন আমি একটা আত্মা, আর তুই আত্মাকে মারতে পারবি না। তুই একটা আত্মা? আমি ঘুরে বেড়াচ্ছিলাম, আর আমি ততক্ষণ অবধি শান্তি পেতাম না যতক্ষণ না আমি আমার ছেলের খুনিকে বার করে ওকে সাজা না দিতাম। টাকার ব্যাগটা ওখানে পড়ে আছে, জানিয়ে যা। তুই একটা প্রেতাত্মা? তুই আমাকে কি শাস্তি দিবি? তুই তো একটা প্রেতাত্মা। তুই তো একটা এদিক সেদিক ঘুরে বেড়াবি, আর আমি এই ব্যাগটা নিয়ে
এখান থেকে চলে যাব। আর আর তুই তুই আমার কিছুই করতে পারবি না, কিছুই করতে পারবি না তুই। কিচ্ছু অনিষ্ট করতে পারবো না তোর। আরে তুই ওইখান থেকে ব্যাগ অবধি যেতে পারবি না। এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার কথা তো তুই ভুলেই যা, কারণ যে শরবতটা তুই এক্ষুনি খেয়েছিস সেটা কাজ করতে শুরু করে দেবে। কি? হ্যাঁ, তুই বিষ খেয়েছিস, একটা মিষ্টি আর ভয়ঙ্কর বিষ খেয়েছিস তুই। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তুই মিথ্যে কথা বলছিস, মিথ্যে কথা বলছিস তুই। এরকমটাই হয়েছে কুমার। হ্যাঁ? না না, তুই তুই আহ! শম্ভু, 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 সারা জীবন তুই এই ঘরের সেবা করেছিস। তোর সততার জন্য আজ আমি আমার ছেলের খুনিকে চিনতে পেরে ওকে সাজা দিতে পেরেছি। আমার আত্মা আজ শান্তি পেল। আজ আমার মুক্তির দিন। যে কাজের জন্য আজ অবধি আমি এখানে ছিলাম, আজ সেটা শেষ হলো। আমি যাচ্ছি শম্ভু, আমি যাচ্ছি।